Hello everyone, welcome to qualifying site. So I hope everyone is all right. তো দেখো আমরা ইন্ডিয়ান পলিটি পড়ছিলাম। আমরা আগের ভিডিও পর্যন্ত আর্টিকেল 15 ক্লজ 4 কিভাবে আমরা আমাদের সংবিধানে আর্টিকেল 15 ক্লজ 4 অ্যাড হয়েছিল আমরা দেখেছিলাম এবং অলমোস্ট আর্টিকেল 15 আমরা শেষ করেছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল 16 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আর্টিকেল 16 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি বলছে? বলছে কি এটা আমার তোমার একটু রিলেটেবল ব্যাপার। কি এই যে সরকারি চাকরির ব্যাপারে বলছে, কি বলছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা সবাইকে সমানভাবে ট্রিট করব। আচ্ছা, খুব ভালো কথা। এরপরে আর্টিকেল 16 সাবক্লজ 2, আর্টিকেল 16 সাবক্লজ 2 তে আবার বলছে কি, নো সিটিজেন shall be discriminated on the basis of আর্টিকেল 15 এ আমরা বলেছিলাম না ডিসক্রিমিনেশন নিয়ে, যেখানে আমরা বলেছিলাম 5টা গ্রাউন্ড ছিল না, দেখি রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন এন্ড প্লেস অফ বার্থ। এটা কি এই 5টা গ্রাউন্ড আর্টিকেল 15 এ ছিল না। তো আর্টিকেল 16 সাবক্লজ 2 তে আরো দুটো গ্রাউন্ড অ্যাড করা হচ্ছে। কি? এক হচ্ছে রেসিডেন্স, এক হচ্ছে ডিসেন্ট। তো বোঝা যাক বলতে কি চাইছে আর্টিকেল 16। তো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে কি, যে দেখো এক তো এই যে আমরা কি টাইপের আর্টিকেল করছি, কি আমরা ফান্ডামেন্টাল রাইটস অফ ইকুয়ালিটি পড়ছি আর্টিকেল 14 থেকে 18, রাইট? তো ইকুয়ালিটি এক তো হয় ইকুয়ালিটি আর এক হয় ইকুইটি। তো ব্যাপার কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, যে সামহাউ না, দেখো আমি যদি বলি যে তিনজন ক্যান্ডিডেট আছে যারা বিরিয়ানি খেতে গেছে। তো বিরিয়ানি খেতে গেছে, তো একটা বিরিয়ানির প্রাইস কত? আমি ধরে নিচ্ছি 300 টাকা। তো ক্যান্ডিডেট নাম্বার 1 আছে যার কাছে 100 টাকাই আছে। ক্যান্ডিডেট নাম্বার 2 আছে যার কাছে কোনো টাকাই নেই। ক্যান্ডিডেট নাম্বার 3 আছে যে কি যার কাছে 300 টাকা আছে। ওকে, কি বললাম? সিচুয়েশন কি বলছি, যে তিনজন মিলে একটা বিরিয়ানি খেতে গেছে। তো একজন আছে যার কাছে 100 টাকা আছে, একজনের কাছে আছে কোনো টাকা পয়সাই নেই, আর একজন আছে যার কাছে 300 টাকা আছে। তো আমাদের উদ্দেশ্য কি অ্যাচিভ করার? যে আমরা ইকুয়ালিটি অ্যাচিভ করব, রাইট? বাট ইকুয়ালিটি মানে কি, যে কিছু অ্যামাউন্ট প্রত্যেককে, আমি এটা দেখতে যাব না যে কে কোন সিচুয়েশনে রয়েছে, রাইট? আমি সবাইকে যেটাই দেবো সবাইকে সমানভাবে দেবো। মানে ইকুয়ালিটি যদি এই বলতে চাই যে এই যে ক্যান্ডিডেট নাম্বার 1, 2, 3 আছে না, এদের সবাইকে আমি সবাইকে সাপোজ 200 টাকা করে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক এটা করলে আমি কি মানে হচ্ছে ইকুয়ালিটি আমরা অ্যাচিভ করতে পারছি কি। তো প্রথম যে ক্যান্ডিডেট ছিল তার কাছে 100 টাকা আছে, রাইট? তো এ কে যদি আমি আরো 200 টাকা দিয়ে দিই, মানে 100 প্লাস 200, এ তো বিরিয়ানি অ্যাচিভ করে নিতে পারবে, রাইট? আচ্ছা, এবার ক্যান্ডিডেট নাম্বার যে 3 ছিল, মানে যার কাছে 300 টাকা ছিল, তো একে যদি আমি আরো 200 টাকা দিয়ে দিই, তো এর কাছে একটা বিরিয়ানি খাওয়ার পরও এর কাছে এক্সট্রা টাকা পড়ে থাকবে, যেটা ওর কাছে দরকারই নেই, রাইট? এবং ক্যান্ডিডেট নাম্বার যে 2 যে আছে, যার কাছে কোনো টাকাই ছিল, মানে 0 ছিল, তাকে যদি আমি আরো 200 টাকা দিই, তার কাছে 200 টাকা থাকছে, সে কিছুই খেতে পারছে না, সে বিরিয়ানি খেতে পারছে না। তো এটাকে কি আমরা ইকুয়ালিটি বলবো? আমরা কি এটাই এরকমই একটা ইন্ডিয়া, এরকমই একটা নেশন অ্যাচিভ করতে চাই? না। তাহলে আমরা কি দেব, যেটা উচিত মনে হয়, কি আমরা দেব ইকুইটি। ইকুইটি মানে কি, ওই যে প্রথম ক্যান্ডিডেট ছিল যার কাছে 100 টাকা ছিল, তাকে আমি 200 টাকা দিয়ে দেবো। তাতে কি সে যেটাই পার্টিকুলার বিরিয়ানি প্রাইস আছে সেটা 300 টাকা ছিল, সেটা অ্যাচিভ করতে পারছে। যার কাছে কোনো টাকাই ছিল না বা 0 ছিল, তাকে আমি 300 টাকা দেবো। তাতে কি
আর যার কাছে অলরেডি 300 টাকা ছিল তাকে আমি কোনো টাকাই দেবো না, তাহলে তার কাছেও 300 টাকা হচ্ছে। তবে না আমরা ইকুয়ালিটি অ্যাচিভ করতে পারছি, রাইট? তো ইকুয়ালিটি আমরা মেনটেন করব না, আমরা ইকুইটি মেনটেন করব, যার মাধ্যমে আমরা একদিন ইকুয়ালিটি অ্যাচিভ করব। তো ব্যাপার কি দাঁড়াচ্ছে দেখো, আর্টিকেল 16 বলছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। তো ব্যাপার হয়েছে কি যে আমাদের ইন্ডিয়াতে না আমরা বহু বছর ধরে যারা নাকি মানে এই টার্মগুলো কতটা ইউজ করা উচিত কি উচিত নয় আমি জানি না, যে কিছু সংখ্যক ইন্ডিয়ান, কিছু সংখ্যক আদার ইন্ডিয়ানকেই যারা নাকি আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হয় তাদেরকে এক্সপ্লয়েট করেছে, তাদের অনেক পাবলিক অপরচুনিটি নিতে দেয়নি, তাদেরকে শিক্ষার অধিকার দেয়নি, তাদেরকে সমাজে একসাথে বসার অধিকার দেয়নি, তাদেরকে একই জায়গা থেকে জল খাওয়ার মানে অপরচুনিটি দেয়নি, যাদেরকে আমরা এসসিয়ান এসটিজ বলে থাকি, যেটা একটা টাইম আমরা করে এসেছি, রাইট? তো ব্যাপার কি হয়েছে যে সামহাউ যদি এবার কোনোদিন ইন্ডিয়াতে দেখা গেল 22.5% এরকম আছে যাদেরকে আমরা এসসি অ্যান্ড এসটি বলে থাকি, যারা সমাজে এই লং টার্মের এই এত সময় ধরে এক্সপ্লয়েটেড হওয়ার জন্য তারা মূল সমাজের থেকে অনেক পিছিয়ে রয়েছে। মানে যে সাপোজ আমরা 100 মিটারের একটা রেস শুরু করতে চলেছি, তো সেখানে দেখতে পাচ্ছি যে সমাজের বেশিরভাগ লোক যখন যাকে 100 মিটার রেস মানে 100 মিটার দূরত্ব থেকে ফিনিশিং, তো দেখো আমি কি বলছিলাম যে কি যে আমরা 100 মিটারের একটা রেস দৌড়াচ্ছি, ঠিক আছে? তো 100 মিটারের একটা রেস দৌড়াচ্ছি, তো কোথাও না কোথাও যে মুহূর্তে 75% অফ দি ইন্ডিয়ানস যে মুহূর্তে 100 মিটার মানে রেসের ফিনিশিং লাইনের থেকে 100 মিটার দূর থেকে রেস শুরু করছে, সেই টাইমেই 22.5% ইন্ডিয়ান যারা নাকি আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হয়, তারা এই একটা লং টার্মের 100-200 বছর ধরে এক্সপ্লয়েটেড হওয়ার জন্য তারা পড়াশোনা করতে পারেনি, তাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের জল খাওয়ার অধিকার ছিল না, তারা ঠিক প্রত্যেকটা রাস্তা দিয়ে হাঁটার অধিকার ছিল না, তো আরো বিভিন্ন কারণে তারা কি করছে ওই টাইমে যদি 150 মিটার দূর থেকে শুরু করে, তো কোনোদিন কি তারা সেই মূল স্রোতে ফিরতে পারবে? আই হোপ নট। তো সেই জন্য আমাদের কি করতে হবে, কোথাও না কোথাও আমাদের ইকুয়ালিটি অ্যাচিভ করতে হবে, যেটা আমরা এখন ইকুয়াল নই, আমাদের ইকুয়ালিটি অ্যাচিভ করতে হবে। তার জন্য আমাদের কি দিতে হবে, সে বিরিয়ানি খাওয়ার গল্পের মতো ইকুইটি। তো এর জন্য আমি এই যে 22.5% ইন্ডিয়ানদের আমি কি দেব, রিজার্ভেশন, যেটাকে নাকি ডক্টর আম্বেদকারের ল্যাঙ্গুয়েজে উনি ওনার নিজের ল্যাঙ্গুয়েজে কি বলছে, লেভেল প্লেইং ফিল্ড। আমি তাদের কি দেব, আমাদের অলমোস্ট 1/4 অফ দি ইন্ডিয়ান যারা নাকি এতদিন ধরে পিছিয়ে পড়া মানুষের মধ্যে পড়ে, তাদেরকে আমি কি দেবো, লেভেল প্লেইং ফিল্ড, সো দ্যাট আমরা ইকুইটি দেব, সো দ্যাট আমরা কোনোদিন ইকুয়ালিটি অ্যাচিভ করতে পারি, রাইট? তো ব্যাপার হয়েছে এবার, কিন্তু যদি এটা হয় তাহলে দেখো কি হবে না, আমরা আরেকটা সমস্যার মধ্যে রয়েছি। এটা হলে কোথাও না কোথাও তো ইন্ডিয়ার গ্রোথ স্লো হয়ে যাবে না। ইন্ডিয়া যে পিছিয়ে ইন্ডিয়া দৌড়াতে চাইছে, যখন 75% ইন্ডিয়ান 25% ইন্ডিয়ান জন ওয়েট করবে যে কখন ওরা দৌড়ে এসে আমার কাছে পৌঁছাবে, তারপরে আমি দৌড়ানো শুরু করব, তো কোথাও না কোথাও ওভারঅল ইন্ডিয়ার স্পিড স্লো হয়ে যাবে, গ্রোথের স্পিড যে আছে সেটা স্লো হয়ে যাবে, এবং নাথিং অ্যাবাভ দ্য নেশন, ইন্ডিয়ার উপরে কিছু নয়। ওই জন্য ডক্টর আম্বেদকর যখনই রিজার্ভেশনের কথা বলা হলো, আর্টিকেল 335 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে নিজে হাতে নিজে গিয়ে লিখে দিল কি, দ্য ক্লেইমস অফ দি এসসি অ্যান্ড এসটি উইথ regards to reservation shall not be done at the cost of administrative convenience. মানে কি বলতে চাইছে যে কোথাও না কোথাও যখন ইন্ডিয়াকে যদি আমাকে ওভারঅল মানে একটা দেশ কখনো গ্রো করতে পারে না যদি তার 1/4 পপুলেশন মূর্খ থেকে যায় যে কোনো দিক থেকে।
এবং কন্টিনিউয়াসলি এক্সপ্লয়েটেড হতে থাকে। তো কিন্তু তাদেরকে আবার রিজার্ভেশন দিতে হবে, কিন্তু আবার কোথাও না কোথাও ইন্ডিয়ার যদি গ্রোথ স্লো হয়ে যায় তাহলে তো সেটাও আমাদের অবজেক্টিভ নয়। তো তার জন্য কি বলছে যে আমরা রিজার্ভেশন তো দেবো, কিন্তু ততক্ষণ পর্যন্তই দেবো যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার গ্রোথ হ্যাম্পার না হয়, রাইট? এবং তাহলে তো কোন লেভেল পর্যন্ত আমি বুঝবো যে এই পর্যন্ত রিজার্ভেশন দিয়ে, মানে এই যে আমাকে ব্যালেন্স মেনটেন করে চলতে হবে, যে আমি এদিকে রিজার্ভেশনও দেবো সো দ্যাট এসসি অ্যান্ড এসটি ইকুয়ালিটি অ্যাচিভ করতে পারে, আবার এতটাও রিজার্ভেশন দেবো না যেখানে নাকি ইন্ডিয়ার গ্রোথ হ্যাম্পার হয়ে যায়, ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স হ্যাম্পার হয়ে যায়। তো এটা কে ডিসাইড করবে? এবং ল ইন্টারপ্রিট করার রেসপন্সিবিলিটি কাদের? জুডিশিয়ারি, রাইট? তো M.R. Balaji versus State of Mysore, এই কেসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে তুমি ম্যাক্স টু ম্যাক্স 50% পর্যন্ত রিজার্ভেশন দিতে পারো, এর বেশি 50% দেয়া ইন্ডিয়াতে অ্যালাউড নয়। এবং এইটাকেই সুপ্রিম কোর্ট বলে দেয় সিলিং, মানে এটাকেই সুপ্রিম কোর্ট ডিফাইন করে দেয়, যেটা নাকি ডক্টর আম্বেদকর আর্টিকেল 335 বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, রাইট? তো মোট কথা ইন্ডিয়াতে তুমি 50% পর্যন্ত রিজার্ভেশন দিতে পারো, তো এর বেশি তুমি দিতে পারো না, রাইট? তো এবার দেখো তোমাদের মধ্যে অনেক এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে? আমি ভাবি যে কোথাও না কোথাও তুমি যদি এটা না জানো M.R. বালাজি কেস, তাহলে তুমি 50% সিলিং কোথা থেকে এলো তুমি জানো না, এবং যদি তুমি সেটা না জানো তাহলে তুমি এটাও জানো না যে তামিলনাড়ুতে 69% রিজার্ভেশন হয়। যদি সেটা না জানো তাহলে হয়তো এটাও জানো না যে নরেন্দ্র মোদীর যে EWS এর যে রিজার্ভেশন দেওয়ার পলিসি, সেটা চ্যালেঞ্জই এই বেসিসের উপর হয়েছে। তো এই পুরো গল্প আমাদের ভালো করে বুঝতে গেলে আমাদের আরো কিছু ভিডিও লাগবে। তো আজকে এখনো পর্যন্ত এটাই আমরা দেখলাম যে রিজার্ভেশনের শুরুয়াত কিভাবে হয়েছে, এসসি এসটি রিজার্ভেশন কিভাবে শুরু হয়েছে, এবং তার সাথে আমরা এটাও দেখলাম যে কোথাও না কোথাও এরকম রিজার্ভেশন আমরা দেবো না যাতে ইন্ডিয়ার গ্রোথ হ্যাম্পার করে যায়। তো আজকের পর্যন্ত এই জন্যই এ পর্যন্ত। তোমাদের যদি এর মধ্যে কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ধন্যবাদ।